আমাদের রেকর্ডিং শুরু হয়েছে। তো ওয়েলকাম সবাইকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এফএআর কোর্সের সলভ ক্লাস, অর্থাৎ পাস্ট কোয়েশ্চেন পেপার, যেটা আইসিবির কোয়েশ্চেন এসেছে মার্চ এপ্রিল 2025। এই কোয়েশ্চেনটা আমরা একটু কনসেপচুয়ালি সলভ করব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, একটু রেসপন্স করবেন। হ্যাঁ, তো আমরা প্রথম কোয়েশ্চেনটা দিয়ে শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন ছিল 1 নাম্বার কোয়েশ্চেন। এখানে 4টা পার্ট আছে, ABCD। এটা দেখে বোঝা যাচ্ছে এখানে 4টাই থিওরিটিক্যাল। তো প্রথম এ যেটা, এটা আমরা দেখি এখানে 3, 3, 3, 8 এরকম মার্ক দেয়া আছে। ফার্স্ট কোয়েশ্চেন, the presentation and classification of items in the financial statements should be same from one period to next. What are the exceptions to this statement? তো প্রেজেন্টেশন এবং ক্লাসিফিকেশন, এটা একই রকম থাকবে, এই কথাটা কোথায় বলা আছে একটু জানেন কেউ? প্রেজেন্টেশন স্যার এটা কোন সেশনের স্যার? মার্চ এপ্রিল 25-এর স্যার? হ্যাঁ, আইএস 8-এ বলা আছে, আর ক্লাসিফিকেশনের কথাটা বলা আছে আইএস 1-এ। তো এখানে শুধু প্রেজেন্টেশন না, এখানে আমাদের অ্যাকাউন্টিং পলিসি, এস্টিমেট ইত্যাদির কথা বলা আছে। তো এখন আইএস 8 অনুযায়ী এক্সেপশন হচ্ছে 3টা। আপনি একই রকম দেখাবেন না, প্রেজেন্টেশন বা পলিসি চেঞ্জ করবেন, সেটা 3 কারণে হতে পারে। কোনো বইয়ে 2টা কারণ দেওয়া আছে, কোনো বইয়ে দেওয়া আছে 3টা, যদিও 2টা 3টা কাছাকাছি একই রকম। তো আমরা ফার্স্ট যেই কারণটা, সেটাকে আমরা বলছি বাই স্ট্যাটিউট। বাই স্ট্যাটিউট মানে কি? এটা হচ্ছে অ্যাক্ট অর ল, অর্থাৎ দেশের আইন আপনাকে বলছে এখন থেকে এই কাজটা করতে হবে। যেমন ব্যাংকের জন্য বিআরপিডি সার্কুলার দেয়, অথবা দেশের যে কোনো আইন আপনাকে যেভাবে প্রেজেন্ট করতে বলেছে সেটা আপনি করছেন। আমরা জানি যে আমাদের আইএফআরএস এবং আইএএস এর উপরে স্থান পায় দেশের লোকাল ল। সে কারণে বাই স্ট্যাটিউট দ্বারা আমরা পলিসি চেঞ্জ করতে পারি, অথবা প্রেজেন্টেশন চেঞ্জ করতে পারি, ক্লাসিফিকেশন চেঞ্জ করতে পারি। অ্যান্ড আমাদের যে সেকেন্ড পয়েন্টটা, সেটা হচ্ছে more appropriate প্রেজেন্টেশন। অর্থাৎ অধিকতর ভালো দেখায় এরকম, বা অধিকতর কাজে লাগে এই ধরনের। এটার মধ্যে একটা ইনহারেন্ট জিনিস আছে, অর্থাৎ বাই ডিফল্ট একটা জিনিস থাকে, এটা হচ্ছে it must be allowed by IFRS. তাই yes, তো আপনি যখন বলবেন যে আমার মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশনের জন্য আমি চেঞ্জ করছি, তখন আপনাকে খেয়াল রাখতে হবে এটা আইএফআরএস দ্বারা অ্যালাউড কিনা। আর থার্ড হচ্ছে রিকোয়ারমেন্ট অফ আইএফআরএস, অর্থাৎ আইএফআরএসে আমাকে বলেছে রাইট অফ ইউজ অ্যাসেট রাখতে, অথবা আইএফআরএস আমাকে বলেছে প্রভিশন রাখতে। এ ধরনের ক্ষেত্রে আমি চেঞ্জ করতে পারবো, বা নতুন আইএফআরএস আইএস যখন যোগ হয় তখন এগুলো আমরা পলিসি বা এস্টিমেশন চেঞ্জ করতে পারবো। এটাকে আমরা নাম দিয়েছি
required by IFRS. তো এই কোশ্চেনটা যা ছিল যে কেন, হোয়াট আর দ্য এক্সেপশনস, তাহলে এক্সেপশনস হলো তিনটা: বাই স্ট্যাটিউট, মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশন অ্যান্ড রিকোয়ার্ড বাই IFRS। কোনো কোনো বইয়ে দুইটা দেওয়া আছে, বাই স্ট্যাটিউট কথাটা নাই, মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্টেশন রিকোয়ার্ড। আপনি এই দুইটা দিলেই ফুল মার্ক পাওয়ার কথা। তার আগে একটু ভূমিকা দিয়ে নিতে পারেন যে প্রেজেন্টেশন বা ক্লাসিফিকেশন আমরা কেন চেঞ্জ করি। তো আমরা ওদের আনসারে দেখতে পারি, তারা এখন দুইটা কারণ দিয়েছে। নর্মালি আপনি ওয়ান পিরিয়ড থেকে অ্যানাদার পিরিয়ডে সেম রাখবেন। এক্সেপশন হচ্ছে দুইটা: where there is a significant change in the nature of operation of financial statement presentation which indicates a more appropriate presentation. এখন আমরা তো অনেক বেশি জিনিস আসলে মনে রাখতে পারি না। আপনি যদি তিনটা শব্দ মনে রাখেন একটা ফ্রেজ, তাহলে এই শব্দটা মনে রাখবেন, বাকিটা নিজের মতো করে লিখবেন। ঠিক আছে, এটাকে এক্সপ্লেন করবেন। where change in presentation required by IFRS standard by IAS standard, এটা দুইটা। তো এটা আশা করি সবাই পারেন বা জানেন, ইজি ছিল কোশ্চেনটা। এটা নিয়ে কারো প্রশ্ন আছে? একের এ, আচ্ছা না থাকলে ভালো। আমাদের সেকেন্ড কোয়েশ্চেন আমরা যাচ্ছি। ডিটারমাইনিং whether or not an item material is a very subjective exercise. Explain. The materiality বিষয়টা আসলে কিসের উপর ডিপেন্ড করে? ম্যাটেরিয়াল কি শুধু আমরা অ্যামাউন্ট দিয়ে ম্যাটেরিয়াল হয়? ম্যাটেরিয়ালটি ডেফিনেশনটা প্রথম দেবেন, ম্যাটেরিয়ালটি কি, এবং এখানে ইউজারের ডিসিশন অফ ইউজার অফ ডিসিশনকে কি করতে পারে? ইনফ্লুয়েন্স করতে পারে। অর্থাৎ একজন ইনভেস্টর, সে ইনভেস্ট করবে কিনা, হ্যাঁ, একজন এমপ্লয়ি সে তার বোনাস পাবে কিনা, গভর্নমেন্ট ট্যাক্স কত পাবে, এ ধরনের ডিসিশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। এটাকে আমরা বলছি ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল এটা ভেরি কোম্পানি টু কোম্পানি। একটা ছোট এক্সাম্পল দিবেন যে একটা ছোট কোম্পানির জন্য যা ম্যাটেরিয়াল, বড় কোম্পানির জন্য তা ম্যাটেরিয়াল নাও হতে পারে। আমরা সাধারণভাবে কি বলি যে 5% অফ নেট প্রফিট, বাট এটা কোনো স্ট্রিক্ট রুল না। হ্যাঁ, অথবা 1% অফ সেলস, এ ধরনের অনেক কথাবার্তা মার্কেটে চালু আছে, কোনটা একবারে ডিস্টিংক্ট না। তো এগুলো হচ্ছে এক এক কোম্পানির জন্য একটা আপনাকে গাইড দিবে, বাট এটা ফিক্সড না। তো এই কারণে আপনার এক কোম্পানির জন্য যা ম্যাটেরিয়াল আরেক কোম্পানির জন্য যা তা ম্যাটেরিয়াল নাও হতে পারে, এটা সাবজেক্টিভ। এবং একই সাথে একটু রেসপন্স করেন, বাই নেচার বলে কিছু বিষয় আছে, এটার মানে কি? বাই নেচার ম্যাটেরিয়াল এরকম শুনেছেন? কিছু আইটেম আছে সেটা বাই নেচার ম্যাটেরিয়াল, যেমন সিইওকে বা ডিরেক্টরদেরকে কোনো সুবিধা দেওয়া হলো, এরকম। যেমন আমাদের ব্যাংকে আছে যে কাস্টমার অ্যাকাউন্ট থেকে যদি কেউ টাকা সরায় নেয়, সেটা 1 টাকা হলে ওটা একটা বড় ধরনের ফ্রড। এই ধরনের কিছু ইস্যু থাকে। এই কথাগুলো নিয়ে আপনি বলবেন। কোয়েশ্চেনটা আবার দেখি, এখানে বলছে যে ডিটারমাইন whether or not an item material is a very subjective exercise. আসলে এটা অলমোস্ট সাবজেক্টিভ এক্সারসাইজ। তো এটার আনসার এইভাবেই কথাগুলো মোটামুটি বলেছে যে কোম্পানি ভেরি করে বা এটা সেন্সিটিভ। Addressing whether not in material amount of item needs to be considered. Context is also important, যেটা আমরা বলেছি যে বাই নেচার।
তো আমাদের থার্ড কোয়েশ্চেন ছিল IAS 1 ends by listing some specific disclosure which will always be required if they are not shown elsewhere in the financial statements. অর্থাৎ IAS 1 বলেছে যে কিছু কিছু জিনিস আপনি কিছু তথ্য আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দিয়ে রাখবেন কোথাও না কোথাও। হ্যাঁ, তো এই তথ্যগুলা কি কি? এটা আসলে কোম্পানি রিলেটেড ইনফরমেশন বা কোম্পানি ফরমেশন রিলেটেড ইনফরমেশন। তো এটা কি কেউ আপনারা জানেন? আমি একটা কোম্পানির ব্যালেন্স শিট দেখাচ্ছি। তো আমরা বার্জার পেন্টসের একটা অডিটেড স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট ওপেন করেছি। আমাদের ফার্স্ট যে নোটসটা থাকে, ফাইন্যান্সিয়াল পজিশন এবং অন্যান্য যে স্টেটমেন্টগুলা প্রফিট অর লস বা চেঞ্জেস ইন ইকুইটি অ্যান্ড আদার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলোর পর আমাদের নোটস শুরু হয়। তো নোটসে সাধারণত প্রথম নোটসটাই স্ট্যাটাস অ্যান্ড নেচার অফ বিজনেস। তো এখানে যে 4-5টা প্যারা আছে, এখানে কিছু কথা বলা আছে। কোম্পানিটা কত সালে ইনকর্পোরেট হয়েছে, স্টক এক্সচেঞ্জে লিস্টেড আছে কিনা, এই কোম্পানির শেয়ার কে হোল্ড করে, হ্যাঁ, ওনারশিপ নিয়ে কিছু বিষয় আছে, এবং কোম্পানি অন্য কার শেয়ার হোল্ড করে, অর্থাৎ তার সাবসিডিয়ারি কে আছে এবং সে কোথায় বিজনেস করে কি ইত্যাদি তথ্য দেওয়া আছে। তো এই তথ্যগুলো হচ্ছে আমাদের IAS 1 এর রিকোয়ারমেন্ট। আমাদের যে কোয়েশ্চেনটা ছিল যে IAS 1 ends by listing some specific disclosure, সেই ডিসক্লোজারগুলো কি কি, explain those specific disclosure। তো ডিসক্লোজারগুলো বলতেছে ডোমিসাইল এন্ড লিগ্যাল ফর্ম অফ এন্টিটি, এটা কি ধরনের কোম্পানি, ইনকর্পোরেশন অ্যাড্রেস, রেজিস্টার্ড অফিস, ডেসক্রিপশন অফ দ্য নেচার অফ অপারেশন অ্যান্ড প্রিন্সিপাল অ্যাক্টিভিটিস, নেম অফ দ্য প্যারেন্ট অ্যান্ড আলটিমেট প্যারেন্ট এন্টিটি অফ দ্য গ্রুপ। তো এই তথ্যগুলো আমাদের IAS 1 এর রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে দিতে হয়। নাম্বার 4 বা ডি, এক্সপ্লেন দ্য অ্যাক্রুয়াল। জি, ডিসপ্লেতে আপনাকে দেখা যাচ্ছে, ওই ইটা দেখা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি কোশ্চেন শিটটা দেখা যাচ্ছে। আবার শেয়ার দিচ্ছি। ওকে, ওকে। তো আমরা বার্জার পেন্টসের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলাম। তো সেখানে নোটসের 1 নাম্বার নোটসে এই বিষয়গুলো দেয়া আছে যে স্টেট অ্যান্ড নেচার অফ বিজনেস ইত্যাদি। হ্যাঁ, তো এখানে আমাদের কোম্পানি ইনকর্পোরেশন, কি ধরনের কোম্পানি, তার প্যারেন্টকে, সাবসিডিয়ারিকে, কারা ওনার ইত্যাদি তথ্য দেয়া থাকে। হ্যাঁ, তো আমরা পর কোশ্চেনটা যাচ্ছি। এরপর আছে এক্সপ্লেন দ্য অ্যাকুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং, reasons for adjusting entries, describe the nature and purpose of an adjusted trial balance। ওগুলা থিওরিটিক্যাল প্রশ্ন, একেবারে বেসিক লেভেলের, অনার্স বা বিবিএ ফার্স্ট ইয়ার লেভেলের কোয়েশ্চেন। এগুলো আশা করি আপনারা জানেন। অ্যাকুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা কি, ক্যাশ বেসিস থেকে কেন ডিফারেন্ট। আমরা যখন কোনো একটা সার্ভিস দেই তখন আমরা ইনকাম রিকগনাইজ করি, নট হোয়েন উই রিসিভ ক্যাশ। তো এটাকে আমরা অ্যাকুয়াল বেসিস অ্যাকাউন্টিং বলি। এবং রিজনস ফর অ্যাডজাস্টিং এন্ট্রিস, এখানে আমাদের অ্যাকাউন্টিং একটা পিরিয়ডিক কনসেপ্ট আছে, অর্থাৎ আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা মাস বা কোয়ার্টার বা হাফ ইয়ারলি বা ইয়ারলি তৈরি করি, অর্থাৎ আমাদের বিজনেস অপারেশনটাকে আমরা টাইমলি ভাগ করে নিই। তো এই ভাগের শেষ মুহূর্তে আমরা যখন কিছু আইটেম থাকে, যেমন আমাদের অ্যাক্রুড এক্সপেন্স থাকে, অ্যাক্রুড ইনকাম থাকে, প্রিপেইড এক্সপেন্স থাকে, তো এই ধরনের আইটেমগুলাকে আমাদের হচ্ছে অ্যাডজাস্ট করে অ্যাকুরেটলি প্রেজেন্ট করতে হয়। এবং ডেসক্রাইব দ্য নেচার অ্যান্ড
পারপাস অফ অ্যান অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এটা আপনারা জানেন এটা একটা স্টেপ যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের পর আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে ইজি হয়, এবং সেটা কিভাবে তৈরি করা হয়, কি কি আইটেম যোগ বিয়োগ দেওয়া হয়, এটা কি সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়গুলো আপনারা এই প্রশ্নতে নিয়ে আসতে পারেন। তো ওটা অবশ্য আনসারটা খুব একটা বড় করে নাই, 3টা প্যারায় দিয়েছে। যে টাইম পিরিয়ডের যে অ্যাজাম্পশনটা, অর্থাৎ আমরা ইকোনমিক লাইফটাকে ভাগ করে নিই সেটা বলেছে, এবং অ্যাডজাস্টিং এন্ট্রিজ কেন আমরা দেই এটা নিয়ে কথা বলেছে, যে ডেফারেল, প্রিপেড এক্সপেন্স বা রেভিনিউ, আনআর্নড রেভিনিউ ইত্যাদির জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি হয়। এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে কি থাকে, অল অ্যাকাউন্টস ইনক্লুডিং দোজ হুইচ হ্যাভ বিন অ্যাডজাস্টেড অ্যাট দ্য এন্ড অফ অ্যাকাউন্টিং পিরিয়ড। তো এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন, এটা আশা করি পারেন। আমাদের 1 নাম্বার মোটামুটি শেষ হয়েছে, কারো প্রশ্ন থাকলে বলবেন। আমরা 2 নাম্বারে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 2, পিবিএল। এখানে পিবিএলটা কি এটা নিয়ে কিছু বলে নাই। এটা একটা বলবো যে এখানে বলা উচিত ছিল যে পিবিএল একটা ব্যাংক কোম্পানি নাকি কোনো একটা কর্পোরেশন। হ্যাঁ, তো প্রশ্ন পরে উত্তর পরে বোঝা গেল যে আসলে এটা একটা কোম্পানি, হতে পারে প্রাইম ব্যাংক লিমিটেড বা এই ধরনের। হ্যাজ দ্য ফলোইং লোন ইন অ্যাডভান্স 31 ডিসেম্বর 2023। 31 ডিসেম্বর 23-এ একটা লোন অ্যান্ড অ্যাডভান্সের তালিকা দেওয়া আছে 5 জন কাস্টমারের, ABCD, তাদের আউটস্ট্যান্ডিং, ওভারডিউ এবং পিরিয়ড অফ ওভারডিউ, কতদিন যাবত ওভারডিউ আছে। তো আউটস্ট্যান্ডিংটা হলো তার কাছে আমি টোটাল যত টাকা পাই, মনে করেন 30 মিলিয়ন টাকা তাকে দিয়েছিলাম, সে এর মধ্যে কিছু পরিশোধ করেছে, এখন 20 মিলিয়ন পায়, এটা হলো আউটস্ট্যান্ডিং। আর ওভারডিউ হচ্ছে তার যে টাকা আমাকে দেওয়ার কথা মান্থলি বা কোয়ার্টারলি, সেই টাকাটার পরিমাণ হচ্ছে, যে কিস্তিগুলো সে আমাকে দেয় নাই সেটা হচ্ছে 15 মিলিয়ন, ঠিক আছে। আর 20 মিলিয়ন হচ্ছে টোটাল, অর্থাৎ চুক্তি অনুযায়ী সে আমাকে 15 মিলিয়ন দেওয়ার কথা যেটা দেয় নাই, আর টোটাল আমি তার কাছে পাই 20 মিলিয়ন। এবং 180 দিন যাবৎ সে 81 দিন যাবৎ আমাকে টাকা দিচ্ছে না। এবং বি কাস্টমারের এইভাবে তথ্য দেওয়া আছে, CD সবগুলাই 170 দিন 280 দিন। তো রিকোয়ারমেন্টটা হচ্ছে enumerate provision against impairment loan and advance as per BRPD circular and IFRS, ignoring gender amnesty and special allowance। অর্থাৎ সংক্ষেপে বললে এখানে BRPD অনুযায়ী প্রভিশন কত হবে এটা বের করতে হবে, IFRS অনুযায়ী প্রভিশন কত হবে এটা বের করতে হবে। তো এখানে আনসারটা আমি দেখেছি, এখানে যে আনসারগুলো দিয়েছে ম্যাক্সিমাম ভুল আছে। এখানে BRPD সার্কুলার অনুযায়ী এক্স্যাক্টলি হয় নাই, IFRS অনুযায়ী বেশ কয়েকটা হয় নাই। আর এই কোয়েশ্চেনটা আসলে এই লেভেলে এটা আউট অফ সিলেবাস ছিল, যাই হোক এরকম অনেক সময় আসে। আমরা দেখি এখানে কি বলেছে। কাস্টমার A involves importing from abroad, selling out locally. Customer A has goods in transit cargo flight Russia which crashed by missile wrongly fired by Russian force. LC issuing bank has made full payment for those goods. There are no enforceable insurance coverage for those goods transit. মানে সে ইম্পোর্ট করতেছে, এটা একটু ডেস্ট্রয় হয়ে গেছে, টাকা পাওয়া যাবে না, এরকম একটা লস হবে আর কি। The cost of the goods in transit 200 million as of 31st December 2023 as net worth is 150 million। তার নেট ওর্থের চেয়ে বেশি লস হবে, এরকম একটা অবস্থায় আছে। তো আমাদের যদি BRPD অনুযায়ী আমাদের প্রভিশন বের করতে হয়, আপনারা কি এটা পারেন? এটা যারা ল পড়েছেন তারা পারতে পারেন। BRPD অনুযায়ী যদি আপনার প্রভিশন বের করতে হয় তাহলে আপনার একটা ছক লাগবে। এখানে যেটা দেয়া আছে যে ক্যাটাগরি আছে স্ট্যান্ডার্ড 0, 1, 2, SMA, SS, DF, BL। এটা 1 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস এরকম অনুযায়ী আপনাকে ক্যাটাগরিতে পড়বেন। ক্যাটাগরি অনুযায়ী আপনার
প্রভিশন রাখবেন 1% অফ আউটস্ট্যান্ডিং, এটা 3টার জন্য, আর 5% অফ আউটস্ট্যান্ডিং ফর স্পেশাল মেনশন, এবং 20% এটা হবে বেস ফর প্রভিশনের উপর। তাহলে আমরা আনসারটাই এক্সপ্লেন করি। ধরেন আপনার এ বলতেছে 20 মিলিয়ন আউটস্ট্যান্ডিং আছে, ওভারডিউ আছে 15 মিলিয়ন, 181 দিন যাবত। তাহলে আপনি 181 দিন, এখানে দিনটা নিয়ে এক্স্যাক্টলি আসলে বিআরপিডির সাথে মিলে নাই। বিআরপিডিতে কিন্তু দিন নাই, 6 মাস বলা আছে। তো 181 দিনের সাথে 6 মাসের একটা কনফ্লিক্ট আছে। যাই হোক, আমরা ধরে নিলাম 6 মাস মানে 180 দিন, তাহলে এটা 6 মাস পার হয়ে গেছে। অর্থাৎ এটা ডাউটফুল গ্রুপে আছে। তো যদি আমার একটা লোন ডাউটফুল গ্রুপে থাকে, তাহলে আমাকে তার 50% বেস ফর প্রভিশনের উপর প্রভিশন রাখতে হবে। তো আমার বেস ফর প্রভিশন কি? বেস ফর প্রভিশন হচ্ছে আউটস্ট্যান্ডিং থেকে এলিজিবল কোলেটারাল বাদ দিতে হবে। তো এখানে কোলেটারাল নিয়ে কোনো তথ্য আমাদের কোশ্চেনে নাই, তো যে কারণে আমরা হচ্ছে বেস ফর প্রভিশন ধরে নিলাম 20 মিলিয়ন। তো 20 মিলিয়নের এখানে 50% হবে 10 মিলিয়ন। এই 10 মিলিয়ন আপনাকে প্রভিশন রাখতে হবে। আর ওরা যেসব এই যে 50% অফ 15 মিলিয়ন করছে, এটার কোনো ভিত্তি নাই। তারপরে 2% অফ জেনারেল প্রভিশন, এরকম কিছু নাই। ঠিক আছে, আপনার যদি এটা ডাউটফুল হয় তাহলে 50% বেস ফর প্রভিশনের রাখবেন, এটাই ফাইনাল। আর যদি আপনার এটা 181 দিন না হয়ে মনে করেন শুধু 18 দিন হইতো, তাহলে এটা আমার স্ট্যান্ডার্ড 1 এই গ্রুপে পড়তো, তখন লোন আউটস্ট্যান্ডিং এর 1% রাখতাম। ঠিক আছে, তো এইভাবে তারা এই ওভারডিউ এর সাথে মিলায় ফেলছে। এখানে আসলে ওভারডিউ এর সাথে কোনো রিলেশন নাই। তারপর আছে আউটস্ট্যান্ডিং গেল 1% অফ জেনারেল প্রভিশন। বি যেটা, বিতে ছিল আপনার ডেজ বলা নাই, তার মানে 0 ডেজ ধরেন। 0 ডেজ হলে এটা আসলে আপনার নো পাস্ট ওভারডিউ, 1% অফ আউটস্ট্যান্ডিং এটা রাখলেই হবে। তো বি এটা ঠিক আছে আনসার, 1% অফ আউটস্ট্যান্ডিং। সিতে বলছে 200 মিলিয়ন, তার মধ্যে আছে ওভারডিউ। তো সি আমার দেখতে হবে যে সি আছে 170 দিন, অর্থাৎ 6 মাসের একটু কম। তার মানে সিটা আমার পড়তেছে এসএস ক্যাটাগরিতে, যা 20% অফ বেস ফর প্রভিশন। বেস ফর প্রভিশনের 20% রাখতে হবে। এখানে বেস ফর প্রভিশন নিয়ে যেহেতু আলাদা তথ্য না, আমরা 200 মিলিয়ন ধরে নিলাম, তার 20% রাখতে হবে। তো এরকম 5%, 1% এগুলা এভাবে রাখলে হবে না। প্রভিশন যেটা ক্লিয়ারলি বলা আছে ওইভাবেই রাখতে হবে। তো এই প্রশ্নটা আসলে আনসারটা আমার কাছে মনে হয় নাই, একেবারেই মানে ব্যাংকিং অনুযায়ী হয় নাই, আইএফআরএস অনুযায়ী ভাবে হয় নাই। ভাইয়া এই বেস ফর প্রভিশনের ক্যালকুলেশনটা কিন্তু এখানে দেওয়া নাই, এটা কি দেওয়া নাই। হ্যাঁ, এটা ধরে নিতে পারেন আপনি, যদি আপনার বেস ফর প্রভিশন মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং থেকে এলিজিবল কোলেটারালটা বাদ দিবেন এবং ইন্টারেস্ট সাবসেন্ট বাদ দিবেন। ঠিক আছে, বেস ফর প্রভিশন এটা হলো আউটস্ট্যান্ডিং মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স মাইনাস ভ্যালু অফ এলিজিবল কোলেটারাল। তো এইসব কোনো তথ্যই নাই, তো ধরে নেবেন আউটস্ট্যান্ডিং ইকুয়াল টু বেস ফর প্রভিশন, এটা ধরে করতে হবে আর কি। যাই হোক, এটা সমস্যা না, এটা একটু কঠিন করার জন্য দিয়েছে আর কি এরকম প্রশ্নটা। আমরা এরপরে কোশ্চেনটা দেখি। তারপর আছে এটারই বি পার্ট। অন 1 জানুয়ারি 2023 DP
DC sold its land of 7 acre situated at Madanpur, suburb of Dhaka to Power Grid Company Limited, state-owned commercial entity for 300 crore, carrying amount 200 crore. Under bilateral agreement, undertakes to repurchase the land along with substation to be installed. টোটাল 1150 কোটি দিয়ে সে আবার কিনে নিবে, যার মধ্যে ল্যান্ডের ভ্যালু 350 কোটি এবং সাবস্টেশনের ভ্যালু 800 কোটি। অর্থাৎ আপনি একটা ল্যান্ড প্রথম বিক্রি করছেন 300 কোটি দিয়ে, তারপর হচ্ছে আপনি এটা 350 কোটি দিয়ে আবার তার কাছ থেকে ফেরত নেবেন, কিনে নেবেন। তো এখানে বলতেছে যে explain DPDC record sale of land 300 crore which carrying value was 200 crore and repurchase 350 crore. Does it reflect faithful representation? তো এটা আসলে ফেইথফুল রিপ্রেজেন্টেশন হয় না। এখানে সাবস্টেন্স ওভার ফর্ম আমাকে দেখতে হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা একটা সেল, যে আমরা সেল করেছি, সেলের ডিড আছে, লিগালি এটা সেল, বাট এটা আসলে একটা ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট। আমরা টাকা নিয়েছি 300 কোটি, যা 200 কোটির সমান জিনিস দিয়ে আমরা 300 কোটি নিয়েছি এবং ফেরত দিব 350 কোটি। তো ধরে নিতে পারেন আপনি একটা লোন নিয়েছেন এবং ইন্টারেস্ট সহ পুরো টাকা ফেরত দিবেন। তো এটাই হচ্ছে আপনার সাবস্টেন্স। তো আমাদের অ্যাকাউন্টিংয়ে আমরা সাবস্টেন্স অনুযায়ী ট্রিটমেন্ট দিব, যে কারণে আমরা এখানে এটা একটা লোন দেখাবো, সেল না দেখিয়ে। এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। তো ওরা আনসার কি দিয়েছে দেখেন। দ্য লিগাল ফর্ম, এটা লিগাল ফর্মটা ঠিক আছে, টাইটেল অনুযায়ী legal firm DPDC would record sale and show resulting profit loss in the profit loss reporting period 24 months time, আবার 24 মাসের মধ্যে হয় লিগাল টাইটেল অ্যাগেইন রিগেইনড, আবার আমাদের হাতে চলে আসবে। DPDC would record a purchase of land through substation, অর্থাৎ একবার ল্যান্ড সেল দেখাবে, আবার সে পারচেজ দেখাবে, একটা লাভ দেখাবে। There will be no liability of PGCL in DPDC financial statement until the land is repurchased. যদি রিপারচেজ না করা হয় তাহলে কোনো লাইবিলিটি থাকবে না, বাট ডিসক্লোজার অফ ব্যালেন্স শিট আইটেম আন্ডার কন্ট্রাকচুয়াল লাইবিলিটিস, একটা কন্ট্রাকচুয়াল লাইবিলিটি জাস্ট দেখাতে পারে অফ ব্যালেন্স শিটে। However, these records of presentation into DPDC statements do not provide faithful representation because it does not reflect economic substance. তো এখানে ফেথফুল রিপ্রেজেন্টেশন হয়েছে কিনা এটা জানতে চেয়েছিল, আমরা বলবো it does not reflect economic substance, এবং এখানে ফেথফুল রিপ্রেজেন্টেশন হয় নাই। After all, DPDC is obligation from outset to repurchase the land. DPDC bears the risk that the land might not be good to use and substation install fail to unsellable. তো রিস্কটা আসলে ডিপিডিসির কাছেই থেকে যাচ্ছে। তো আমরা IFRS 15 অনুযায়ী জানি যে কোনো একটা সেল হতে গেলে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড ট্রান্সফার হতে হয়। যেহেতু 24 মাসের মধ্যে সে আবার কিনে নেওয়ার বাধ্যবাধকতা তার রয়ে গেছে, এই কারণে এটা সেলটা কমপ্লিট হয় না। সেল রিপারচেজ কন্ডিশন ইন্ডিকেটস দ্য লোন, এবং এটা একটা ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট বা লোন, এবং এর যে ডিফারেন্সটা আছে সেলিং প্রাইস এবং রিপারচেজ ভ্যালু, এটাই হলো আমার ইন্টারেস্ট বা ফাইন্যান্স চার্জ। এই কথাটা আমরা মানে মূল যে 2-3টা পয়েন্ট আসছে, এটা হলো ফেথফুল রিপ্রেজেন্টেশন হয় নাই, এটা একটা লোন হবে, এটা সাবস্টেন্স দেখতে হবে, লিগাল টার্মের উপরে সাবস্টেন্সকে স্থান দিতে হবে, এবং ইকোনমিক সাবস্টেন্স অনুযায়ী এখানে ট্রানজ্যাকশনটা সেল কমপ্লিট হয় নাই, প্রফিট দেখানো যাবে না, লোন দেখাতে হবে, এবং ডিফারেন্সটা ইন্টারেস্ট হিসেবে দেখাতে হবে। এই কথাগুলো আমরা গোছায় লিখতে পারলে হয়ে যাবে। এটা নিয়ে কারো দ্বিমত আছে? এই প্রশ্ন মনে আগেও আসছিল একবার। সেল হয় নাই, এটা কি ঠিক আছে? জি। আচ্ছা, এবার আমাদের একটা IFRS 16 এর কেস
3টা বা 4টা। Explain whether each of the following arrangement contains a lease. এখানে লিজ হয়েছে কিনা আমাকে yes no বলতে হবে। If the arrangement contains a lease, determine whether the recognition as an exemption in IFRS 16 can be applied. রিকগনিশনের এক্সেমশন আছে, এক্সেমশন করা যাবে কিনা এটা বলবেন। প্রথমে বলবেন লিজ হয়েছে কিনা, না হলে তো কোনো কথা নাই। আর যদি লিজ হয়ে থাকে আপনি কি এক্সেমশন করতে পারেন কিনা, অর্থাৎ লিজে নিবেন না, বাদ দিতে পারেন কিনা। এই লিজটা কি পড়েছেন? এক্সেমশন কি কি আছে বলেন তো IFRS 16-এ? IFRS 16-এ 2টা এক্সেমশন আছে। সারাদিন বই পড়ে লাভ নাই, ছোট ছোট কি পয়েন্টগুলো মনে রাখবেন। বলেন একজন 2টা এক্সেমশন কি কি? 1 নাম্বার লো ভ্যালু, 2 নাম্বার পিরিয়ড লেস দেন 12 মান্থ এই ধরনের। অর্থাৎ আপনার একটা লিজ নিয়েছেন যেখানে আইটেমের ভ্যালুটা খুব কম, সেটা চাইলে লো ভ্যালু হিসাবে আপনি এক্সেমশন দিতে পারেন। আরেকটা আইটেম, একই আইটেম বা আরেকটা আইটেম নিয়েছেন যেটা আপনার 6 মাসের জন্য বা 9 মাসের জন্য ভাড়া নিয়েছেন, তো এটা রাইট অফ ইউজ অ্যাসেট বা লিজ অব্লিগেশন না দেখিয়ে আপনি এক্সেমশন নিতে পারেন। আমি দেখাবো না, জাস্ট এটা ভাড়া হিসাবে এক্সপেন্সে দেখাই দিব। এটা হচ্ছে এক্সেমশন। তো 2 ক্ষেত্রে সুযোগ আছে। এখন আমার লিজ হবে কিনা এটা ডিসিশন নিতে হবে। প্রথম A1, Alpha Limited enters into agreement ITBD for use of laptop computer for its finance controller. একজন ফাইন্যান্স কন্ট্রোলার, এক ব্যক্তি, তাকে একটা ল্যাপটপ দিয়েছে আইটিবিডি থেকে নিয়ে। The agreement for 3-year period. During the 3-year period, finance controller can use laptop in the office or at another location required for her at work. অর্থাৎ এই ফাইন্যান্স কন্ট্রোলার অফিসে অথবা যেখানে যাবে এটা নিয়ে যেতে পারবে। And ITBD cannot substitute the laptop another during 3-year period. এবং এটা সাবস্টিটিউট করতে পারবে না। যদি সাবস্টিটিউট না করতে পারে তাহলে আমরা কি করব? এটাকে আইটেমটা একটা আইডেন্টিফায়াবল অ্যাসেট লাগবে, তাই না? IFRS এর রিকগনিশনের কন্ডিশনে আছে। এখন বলছে একটা আইডেন্টিফায়াবল অ্যাসেট লাগবে। অ্যাসেট লাগবে এবং এটা যেন সাবস্টিটিউট না হয়। নট সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে পরিবর্তন করে দেয়া। যেহেতু পরিবর্তনের সুযোগ নাই সাবস্টিটিউট, তাহলে এটাকে আমরা লিজ হয়েছে বলে ধরে নিব। এখন এটা কি এক্সেমশন করতে পারবো? যেহেতু 3-year পিরিয়ড, এটা নর্মালি আমরা এক্সেমশন করব না। তারপর বলছে বেটা লিমিটেড এন্টার্স ইনটু এ কন্ট্রাক্ট উইথ আইটিবিডি ফর দ্য ইউজ অফ ফটোকপিয়ার ফর 4-year পিরিয়ড। এটা পিরিয়ডটা 4 year. Photocopier will remain Better Limited site and only be returned to ITBD in the event that major repair being required. In the case of substitution will be provided. তো এখানেও সাবস্টিটিউটটা কি নট ইজি এবং একটা আইডেন্টিফায়াবল অ্যাসেট আছে, এটাকে আমরা কি বলবো? এখানে একটা লিজ কমপ্লিট হয়েছে। সাবস্টিটিউটে প্রথমটায় তো করা যাবেই না, দ্বিতীয়টায় করা যাবে বিশেষ শর্তে। যেহেতু এটা একটা রেয়ার কেস যে শুধুমাত্র যখন নষ্ট হবে তখন সাবস্টিটিউট করবে, তার মানে এটা সাবস্টিটিউটেবল না প্রোডাক্টটা। এটাকে আমরা লিজ, it will be a lease under IFRS 16. Gamma enters into 2-year contract with Dhaka Cars Limited to obtain use of cars in its team sales representative. The cars are required to be estate models but
from time to time where it is economically advantageous to do so, cars may be substituted by Dhaka Cars Limited. তো এটা একটু বলেন, যদি সাবস্টিটিউট করা যায় তাহলে কি হবে? লিজ হবে না, এখানে সাবস্টিটিউট করা যাচ্ছে। Number 4, Delta enters into an agreement to use 3 architects drawing desk, specific style and size for a period 10 months. Return 10 monthly payment. Desk cannot be substituted during 10-month period. Already had 4 of these desks had similar lease agreement. Delta Limited has elected to apply recognition exemption in IFRS 16 to all other desk leases. তো এখানে দেখা যাচ্ছে 10-month পিরিয়ড, অর্থাৎ পিরিয়ডটা লো। এখানে আরেকটা শর্ত হলো, যদি আপনার কোনো একটা ক্লাসকে আপনি এক্সাম্পশন করেন, যেমন ফার্নিচার বা এই টাইপসের, তো আপনাকে সকল ফার্নিচারকে কি করতে হবে? এক্সাম্পশন করতে হবে, IFRS 16-এ নেওয়া যাবে না। আর IFRS 16-এর আন্ডারে যদি নেন তাহলে সবগুলাকেই একই ধরনের ট্রিটমেন্ট দিতে হবে। তো এই কারণে সে যেহেতু অলরেডি ডিসিশন নিয়ে নিচ্ছে যে এটা এক্সাম্পশন করবে, তাহলে এই নতুন যেই 3টা আর্কিটেক্ট ড্রয়িং ডেস্ক, এটাকে আপনার এক্সাম্পশনের মধ্যে দিতে হবে। তো আমাদের আনসারগুলো তো এরকম লেখা আছে, দেখে নিন। আমার যেটা সি ছিল, এটা যেহেতু নট এ লিজ, এটা নিয়ে আর কোনো এক্সাম্পশন নিয়ে কিছু বলার প্রয়োজন ছিল না। আর বাকিগুলো আপনি এক্সাম্পশন হবে কিনা সেকেন্ড প্যারায় বা থার্ড প্যারায় বলে দিবেন। ফিজ লিমিটেড, এটা কি বুঝতে পারছেন IFRS 16টা? Fees Limited is preparing financial statements entered into the following arrangement. এখানে লিজ নিয়ে 3-4টা প্রশ্ন আছে। Calculate the amounts which should be shown under non-current asset and non-current liabilities 30th June 2014 or 24 in the respect of delivery truck. The lease which grants the right to use a delivery truck commencing on 1st July 2023, Fees Limited has assessed that the truck has a 10-year useful life. Interest rate implicit in the lease is 6%. Company will make lease payment 1,80,000 area 5 years. The first payment was made on 30th June 2024. There is an option to repurchase the truck at the end of lease. 1 lakh. The value discounted 5 years is 74,700. Fees is expected to take up the purchase option. Represent the future lease payment, including present value of purchase option is 8,32,860. তো আমাকে ভ্যালু বের করতে হবে হচ্ছে নন কারেন্ট অ্যাসেট অ্যান্ড নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট অ্যাসেটের ভ্যালু, রাইট অফ ইউজ অ্যাসেটের ভ্যালু কিভাবে ক্যালকুলেট করে একটু বলেন কেউ জানেন? হারুন ভাই, ফয়সাল সারোয়ার। রাইট অফ ইউজ অ্যাসেট কিভাবে ক্যালকুলেট করে? PV of lease obligation, তারপর ডাইরেক্ট কস্ট, তারপর লেস ইনসেন্টিভ, আর এটার সাথে যোগ হবে হচ্ছে যদি রিপারচেজ অপশন যেটা ছিল
পারচেজ অপশন। সবগুলো যোগ করলে আমার রাইট অফ ইউজ অ্যাসেট হবে। তো পিবি অফ লিজ, এখানে ডাইরেক্ট কস্ট নাই, লিজ ইনসেন্টিভ নাই। পিবি অফ লিজ এবং পিবি অফ পারচেজ অপশন, এই দুইটার যোগফল একত্রে দেয়া আছে। কত সেটা? 8,32,860। ছিল আমার রাইট অফ ইউজ অ্যাসেট। তো আমার হচ্ছে 30 জুন 2024, আর এটা সে কিনেছে 1 জুলাই 2023। তাহলে 1 বছরের তার কি হবে? ডিপ্রিসিয়েশন দিতে হবে। ডিপ্রিসিয়েশনটা কি দিয়ে করব আমরা? useful life or lease term। আমরা একটু দেখি, এখানে বলছে যে ডেলিভারি ট্রাক, এটার ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার। Rate implicit lease is 6%, will make lease payment annually area for 5 years। তাহলে লিজ টার্ম হচ্ছে আমাদের কত? 5। ইউজফুল লাইফ হচ্ছে 10 ইয়ার, লিজ টার্ম হচ্ছে 5 ইয়ার। এখন ডেপ্রিসিয়েশনটা আমরা ভাগ করব। 5 দিয়ে করব নাকি 10 দিয়ে করব? নাকি দুইটার মাঝামাঝি? কেউ বলতে পারেন? কারো রেসপন্স নাই? আমি তাহলে এই কোয়েশ্চেনটা দিয়ে শেষ করে দিচ্ছি, অসুবিধা নেই। তো আমরা হচ্ছে লিজ টার্ম এবং ইউজফুল লাইফ, এই দুইটার মধ্যে যেটা কম সেটা দিয়ে আমরা করব। তো এখানে 5 দিয়ে আমাকে হচ্ছে ভাগ দিতে হবে। এটা ডিপ্রিসিয়েশন বের হলো। আর ডিপ্রিসিয়েশন বের হলে আমাদের লাস্টে একটা ক্যারিং ভ্যালু বের করতে হবে, এবং ক্যারিং ভ্যালুটা স্বাভাবিকভাবেই রাইট অফ ইউজ অ্যাসেট মাইনাস ডেপ্রিসিয়েশন যা থাকে। তো এখানেও আমাদের একটু আনসারটা দেখি। আগে ইয়েটা লাইবিলিটিটা বের করেছে। তো রাইট অফ ইউজ অ্যাসেটে এখানে তারা হচ্ছে 10 দিয়ে ভাগ দিয়েছে, যেটা 100% ভুল। ঠিক আছে, এটা 5 দিয়ে ভাগ হবে, বিয়োগ করে যা থাকে আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।